প্রিয় দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। দর্শক, আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী, চেয়ারম্যান গ্রামীণ ব্যাংক এবং একই সাথে ভাইস চ্যান্সেলর নর্থ সাউথ ইউনিভার্সিটি। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। স্যার, এটি কি একটি বিরল ঘটনা কিনা এই সরকারের সময় যে আপনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, পাশাপাশি আপনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন? ধন্যবাদ প্রথমে চ্যানেল আই টু দি পয়েন্ট অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মূলত একজন শিক্ষার সাথে সম্পৃক্ত ব্যক্তি। সুদীর্ঘ ৩৬ বছর আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। আমার শিক্ষকতা পাবলিক, প্রাইভেট এবং আমার দেশের বাইরে আমেরিকা এবং কানাডাতে আমি শিক্ষকতা করি। কিন্তু আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০ বছর আগে আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিদেশ থেকে এসে জয়েন করি। তো মূলত আমার শিক্ষার বিজনেস স্কুলে যেহেতু আমি সুদীর্ঘদিন ডিন এবং অন্যান্য প্রশাসনিক দায়িত্বে ছিলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলটা আপনারা জানেন যে দেশের মধ্যে অত্যন্ত স্বনামধন্য বিজনেস স্কুল, যেটা দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল প্রসার এবং সফলতা হয়েছে। আমি সেই বিজনেস স্কুল থেকে আমি সবসময় দেখেছি যে বিজনেস স্কুলের গ্র্যাজুয়েটদেরকে কিভাবে আমরা সামাজিক কাজে আরও বেশি জড়িত করতে পারি এবং ওটা আমরা দেখতে চাই যে আমাদের গ্র্যাজুয়েটরা যেন সোশ্যালি ইম্প্যাক্টফুল কাজে ইনভলভ হয়। সেই সুবাদেই কিন্তু আমি বহু বছর আগ থেকে, প্রায় ১৬ বছর আগ থেকে আমি সোশ্যাল বিজনেসের অ্যাক্টিভিটিস, একাডেমিক অ্যাক্টিভিটিসটা আমি সবসময় করে যাচ্ছি এবং বাংলাদেশের শিক্ষা অঙ্গনের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এর একজন অধ্যাপক আমি এবং দেশের মধ্যেই আমি একটানাই কিন্তু অধ্যাপক ইউনুসের সাথে দেশে এবং বিদেশে সকল একাডেমিক সোশ্যাল বিজনেস একাডেমিক কনফারেন্স। স্যার, যেহেতু ডক্টর ইউনুসের প্রসঙ্গ আসলো, আমি যেটি বলতে চাই যে ১৯৮৩ সালে যখন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ডক্টর ইউনুসের হাত ধরে, ৮৩ না, ওটা আরও আগে, গ্রামীণ ব্যাংক আরও অনেক আগে হয়েছে। আচ্ছা, তারপর তিনি দীর্ঘদিন এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারপর ২০১১ সালের মে মাসে তিনি এই দায়িত্ব থেকে তাকে সরে যেতে হয় এবং সেই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আপনি এখন দায়িত্ব পালন করছেন। আপনি ডক্টর ইউনুসের সাথে দীর্ঘদিন আপনি কাজ করার আপনার অভিজ্ঞতা রয়েছে দেশে এবং দেশের বাইরে। এই কাজের অভিজ্ঞতা এবং এখনকার যে আপনি দায়িত্ব পালন করছেন, এই বিষয়টি সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, প্রথমত যে আমি আগেই বলেছি যে আমি শিক্ষার সাথে সম্পৃক্ততা রয়েছে বলেই আমি সোশ্যাল বিজনেসের কনসেপ্টটা নিয়ে বাংলাদেশ থেকে সারা পৃথিবীতেই ওনার সাথে আমি কাজ করার চেষ্টা করেছি। আমাদের মূল কাজ ছিল যে সোশ্যাল বিজনেসের একাডেমিক কনসেপ্টটা বাংলাদেশ থেকে আমাদেরই একজন নোবেল লরিয়েট যেটা উদ্ভাবনা করেছে, সেটাকে আমরা বিশ্ববাজারে সারা পৃথিবীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন দেশে আমরা সেই সোশ্যাল বিজনেসের আইডিয়াটাকে আমরা স্প্রেড করেছি এবং এর সাথে আমি বলবো যে আমরা এর একাডেমিক এক্সপানশন, যেই এটা নিয়ে গবেষণা করা এবং এটা নিয়ে নতুন তত্ত্বের এবং নতুন লেখালেখি এবং নতুন ধরনের দিক উন্মোচন করার জন্য আমরা কিন্তু একাডেমিক জায়গায় কাজ করেছি। প্রফেসর ইউনুসকে আমরা যেভাবে দেখি, আমরা তার গ্লোবাল ইম্প্যাক্টটা কিন্তু অনেক সময় বাংলাদেশিরা অনেক সময় বুঝতে পারে না। উনি একজন মানুষ যিনি শুধু নোবেলই পান নাই, যিনি বেশ কিছু ভালো কাজের জন্য সারা পৃথিবীতে কিন্তু একজন ইম্প্যাক্ট সৃষ্টি করা একজন মানুষ, যাকে সারা পৃথিবীতেই অন্যভাবে গ্রহণ করে যে একজন থট প্রভোকিং ইন্ডিভিজুয়াল, যার নিজস্ব চেতনা দেশ, সমাজ এবং যে কোনো সমস্যার সমাধান নিয়ে তাকে ব্যবহার করা। কিন্তু স্যার, আমরা নিকট অতীতে যেটি দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুদখোর, রক্তচোষা কিংবা দেশবিরোধী এরকম তকমাও আমরা দিতে শুনেছি। হ্যাঁ, এরকম তো আমরা নিজেরা দেখেছি এবং আমরা নিজেরাও কিন্তু সেই সময়ের মধ্যে থেকেও কিন্তু আমরা এছাড়া স্যার পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার বিষয়ও সামনে এসেছে। সেটা তো একদম সর্বশেষ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ দিকে এসে পেয়েছেন। আমরা প্রথমতই দেখেছি যে ওনাকে গ্রামীণ ব্যাংকের এমডি থেকে সরানো নিয়ে অনেক আইনি প্রক্রিয়া এবং অন্যভাবে একটা উদ্দেশ্যমূলকভাবে হয়তো ওনাকে সরানো হয়েছে এবং সেটা সরিয়ে যে আমাদের খুব লাভ হয়েছে তা আমি কখনো বলবো না, কারণ ওনার গ্রামীণ ব্যাংকটার ধারণাটা কিন্তু আমরা সবাই জানি যে এটা কনভেনশনাল ব্যাংক থেকে একটু ব্যতিক্রমী একটা ব্যাংক, যেটা সবসময় কিন্তু গরিবদের কথা বলে, গরিব মানুষকে নিয়ে কাজ করে, মহিলাদেরকে নিয়ে কাজ করে। এটা একটা এক ধরনের ব্যাংক যেটা গতানুগতিক ব্যাংকের চেয়ে সব কিছুই কিন্তু উল্টোভাবে করিয়ে দেখেছে এবং সারা পৃথিবীতে এটা সফলভাবে কিন্তু
পেরেছে সারা পৃথিবীবাসীকে দেখাতে যে ক্ষুদ্র ঋণ দিয়ে তাদেরকে দিয়ে যাদেরকে আসলে ঋণের জন্য কনভেনশনাল ব্যাংক বিশ্বাস করে না, কিন্তু তাদেরকে যে কোনো ধরনের কোলাটেরাল ছাড়াই কিন্তু লোন দিয়ে আবার সেই লোন ফেরত আনা এবং সেটা থেকে লাভ করে ব্যাংকটাকে এক্সপান্ড করা। আমরা দেখেছি খুব সফলভাবে এই ব্যাংকটা কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে অনেক বড় হয়েছে এবং এটার ব্যাপ্তি যদি আপনি শোনেন যে আজকে এই গ্রামীণ ব্যাংকের সদস্যই সংখ্যাই রয়েছে 1,06,00,000 মতো, এবং গ্রামীণ ব্যাংক এ পর্যন্ত যে পরিমাণ লোন গরিবদেরকে দিতে পেরেছে সেটা $37 বিলিয়ন তারা এই পর্যন্ত লোন দিয়েছে, এবং যার 97% লোন যেটি কিন্তু শুনেছি যে রিটার্ন পেয়েছে। সেটি আমরা অনেক কিছু আমরা দেখছি, কিন্তু বিগত সরকারের সময় যেটি বলা হতো যে এই ঋণগুলো দিয়ে গরিবদেরকে আরও গরিব করে ফেলা, কিংবা আমরা যদি দেখি যে বিগত সরকারের শেষ সময় ডক্টর ইউনূস প্রতিনিয়ত প্রায় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হতো, তিনি সেটিকে খাঁচা বলেছেন যে একটা আসামি বিচারের আগে সে কীভাবে এভাবে খাঁচার মধ্যে দাঁড়িয়ে থাকে। এছাড়া গ্রামীণ ফোন থেকে শুরু করে আরও যে ব্যবসাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা ছিল, সেগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এগুলো আসলেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অনেকেই ভাবতো যে উনি এক ধরনের একটা রাজনৈতিক শক্তি হয়ে দাঁড়াবে অথবা ক্ষমতার চূড়ায় আসবে, কিন্তু সেরকম কোনো মনোভাব আমরা কিন্তু ওনার মধ্যে যারা আমরা তিনি তো ক্ষমতার চূড়ায় এখন চলে এসছে, এটা আপনার এই জুলাই মাসের আন্দোলনের একটা ফল হিসেবে এসেছে। এটা কি শুধু ফল নাকি এর ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ঘটেছে? আমরা যারা খুব ক্লোজলি মিশেছি, আমি তো ধরেন ওনার সাথে অসংখ্য কনফারেন্সে যেতাম, প্রতি বছরই আমার কিন্তু 2-3টে ট্রিপে আমরা যেতাম, আমরা ওনার সাথে কিন্তু মুখ খুলে প্রাণ খুলে কথা বলতে পারতাম। কিন্তু অনেক সময় আমরা কিন্তু ওনাকে কোনো রাজনৈতিক দল বা কোনো কিছু করবে কিনা এরকম উদ্বুদ্ধ করার কথা যদি কেউ বলতো, উনি কিন্তু সেই ব্যাপারে আপনি জানেন যে একবার উনি মুখ খুলেছিলেন, কিন্তু যখন উনি সেই মুখটা বন্ধ করেছেন উনি কিন্তু আর সেটাতে নামতে চায়নি, এবং ওনার নামার যে ইচ্ছা নাই সেটা আপনাকে আমি বলি। আমি এই ওনার এবারের ফ্রান্সের ট্রিপের ঠিক 15 দিন আগে আমি ওনার সাথে ফিলিপিনে ম্যানিলাতে আমাদের সোশ্যাল বিজনেস ডে কনফারেন্সে আমি সেখানে ছিলাম। আমরা তখনও কিন্তু এটা কিন্তু 15 দিন 20 দিনের আগের কথা, তখনও কিন্তু আমরা ওনাকে নিয়ে আলোচনা করতেছিলাম যে আপনার কেসগুলো এত দ্রুততার সাথে এগোচ্ছে, মনে হচ্ছে যে আপনাকে সারাউন্ড করে ফেলবে এবং আপনাকে বলছে যে আপনি পদ্মা সেতু থেকে ফেলে দিবে, আপনাকে এভাবে হয়রানি করা হচ্ছে। উনি কিভাবে দেখতেন বিষয়গুলো? কিন্তু আপনাকে বলি, যদি এটা আমরা এখন যদি আমি পাবলিকলি বলি, একটা অসাধারণ মানুষ যে যাকে যখন বলতাম এই কথাগুলো যে আপনার কোনো প্রতিষ্ঠানকে ঠিক রাখবে না বা ঠিক থাকতে পারবে না, উনি কিন্তু তাকিয়ে থাকতেন খুব সুন্দর করে, এবং উনি কিন্তু কোনো ওইভাবের প্রতিক্রিয়া দেখাতেন না। উনি শুধু অনেক সময় একটু আফসোস করতেন যে আমাদের দেশের এই অবস্থা, যে আমাদের দেশের অর্থনৈতিক এবং আমাদের পারিপার্শ্বিকতা যেভাবে আমরা দেখছি যে ব্যাংকগুলো থেকে টাকা চলে যাচ্ছে, যেখানেই অর্থ আছে সেখানেই অর্থ লুণ্ঠন, যেখানে অর্থ আছে সেখান থেকে ঋণের কথা বলে একটার পর একটা ব্যাংক খালি হয়ে যাচ্ছে। তখন অনেক সময় বলতাম বা আমরা শুনতাম যে আসলে ওনার প্রতিষ্ঠানগুলোকেও এইভাবে এক ধরনের এখান থেকে অনেক টাকা পয়সা অনেক কিছু বের করে নিয়ে যাওয়ার জন্য। স্যার, যেহেতু ব্যাংক থেকে টাকার সরিয়ে ফেলার বিষয়টি এসছে, আমরা একটি তথ্য পেয়েছি যে 5 আগস্ট সরকার পরিবর্তনের পরে যে সময়টা, সেই সময়টাতে ব্যাংক থেকে যারা বড় গ্রাহক রয়েছেন, যাদের বেশি পরিমাণে টাকা রয়েছে, তারা অনেকে টাকা উত্তোলন করেছেন। কেউ বা বিদেশে হুন্ডির মাধ্যমে পাচার করেছেন, কেউ বা বাসায় বা যে কোনো জায়গায় যেখানে তারা নিরাপদ মনে করেছেন সেখানে রেখেছেন। এক প্রকার লুটতরাজ করেছেন বলা যায়। এখন তারপরে আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রথমে 1 লাখ টাকা সর্বোচ্চ তুলতে পারবে, তারপর 2 লাখ, তারপর 3 লাখ। এখন যদিও সেই সময় সীমাটি আর নেই। তো এই বিষয়গুলো যখন ঘটেছে, টাকাগুলো তো সরে গেছে, সেই টাকাগুলো কি স্যার ফিরে আসবে আবার, নাকি পাচার হয়ে যাবে? অথবা এই ধরনের পরিস্থিতিতে এখন যেমন গ্রাহকরা গেলে ব্যাংক টাকা দিতে পারে না, তো এই বিষয়গুলো ঘটলে গ্রাহকের আস্থাটা কিভাবে ফিরবে স্যার? না, আপনি এটা সত্যি কথাই বলেছেন। টাকা কিন্তু বাংলাদেশ থেকে যে শুধু 5 আগস্টের পরবর্তী সময় গিয়েছে বা এই কয়েকদিনের মধ্যে গিয়েছে তা না, কিন্তু বাংলাদেশে কিন্তু একটা সিস্টেমেটিক মানে মানি এক্সট্রাকশন হয়ে যাচ্ছিল সুদীর্ঘ দিন যাবৎ। এখন 5 আগস্টের পরের কথাটা যেটা আপনি বলছেন, সেটা আসলে শুধুমাত্র দেশের মধ্যে যে একটা রাজনৈতিক বা একটা গণ অভ্যুত্থানের সময় গিয়েছে, সেই কারণে যাদের কাছে টাকা পয়সা ছিল তারা সরিয়েছে, এবং এদের মধ্যে অনেকেই আপনি বলতে পারবেন যে ইতোপূর্বেও তারা টাকা নিয়েছেন, এবং এগুলোর মূল কারণ হচ্ছে যে দেশটা একটা মানে এই টাকা কি বিদেশে যেগুলো আগেও গেছে বা এখনো যাচ্ছে সেগুলো কি ফিরিয়ে আনা সম্ভব? সেটা ফিরে আনা সম্ভব,
কিন্তু যে আপনি জানেন যে ইতোমধ্যে কিন্তু সরকার কয়েকটা টাস্ক ফোর্স করেছে এবং সেই টাস্ক ফোর্সগুলো লিগেলি কীভাবে টাকাগুলো ফেরত নিয়ে আসা যায় সেভাবে তারা চেষ্টা করবে এবং আমি শিওর যে পৃথিবীতে কিছু কিছু এভিডেন্স আছে এখন পর্যন্ত যেখানে টাকা ফিরিয়ে আনা গেছে, কিন্তু এটা যে খুব দ্রুত হবে সেটাও কিন্তু আমি মনে করি না। আমি মনে করি যে এই প্রক্রিয়াটা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু টাকাটা ফেরত আসার সুযোগ থাকবে, প্রোভাইডেড আমরা যদি সেগুলোকে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে কলমে লিখে এখানে আইনগত চেষ্টা এবং পরবর্তীতে যেই প্রক্রিয়ার মধ্যে একটা আন্তর্জাতিক প্রক্রিয়াও আছে টাকা ফেরত আনার বা সম্পদ ফেরত আনার অথবা ব্যক্তিকে নিয়ে আসার, সেই আইনি চেষ্টাটা কিন্তু বাংলাদেশ অব্যাহত রাখা উচিত এবং ওনারা তো তাই বলছেন। আমরা যতটুকু জানি যে বর্তমান সরকার বলছেন যে ওনারা চেষ্টা চালিয়ে যাবেন এই সমস্ত টাকা ফেরত আনার। স্যার আমার একটি প্রশ্নের জায়গা আছে যে ডলার সংকট, তারপর ব্যাংকগুলোতে টাকা নেই, তো এই বিষয়গুলো স্যার গ্রামীণ অর্থনীতিতে কতটুকু প্রভাব ফেলে? ডলার সংকট যখন হয় এটা শুধু গ্রামীণ অর্থনীতি না, দেশের সার্বিক অর্থনীতিতেই কিন্তু সামগ্রিকভাবেই কিন্তু এটার একটা এফেক্ট থাকবে এবং সেটা আমরা কিন্তু ইতোমধ্যে দেখছি। আর বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের কথা যখন আপনি চিন্তা করবেন, আমাদের কিন্তু ডলার সংকট হলে আমাদের সমস্যাটা কিন্তু সর্বোপরি সমাজের উচ্চ থেকে একদম নিম্ন স্তরে সব জায়গায় চলে যায়। কারণ আমাদের কিন্তু কিছু সাপ্লাই চেইনে আমাদের কিছু বেসিক ফুড যদি আমরা বলি, চাল ডাল তেল লবণ আটা বিভিন্ন রকম খাদ্যদ্রব্য বিশেষ করে যেগুলো আমরা ইম্পোর্ট করি, এগুলোর ভলিউম কিন্তু অনেক বড়। এই ইম্পোর্ট ডিপেন্ডেন্ট একটা নেশন, আপনার যখন ডলার সংকট হয়, যখন তার ফরেন কারেন্সির সংকট হয়, তখন কিন্তু আপনি অবশ্যই বলতে পারেন যে এটা সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতিতে আঘাত আনবে। এখন আসুন আপনি যদি গ্রামীণ অর্থনীতি বলেন, দেখেন গ্রামীণ অর্থনীতি আমরা এখনও বলি যে বাংলাদেশের অর্থনীতি কিন্তু যাই বলি না কেন দেশ যতই আগাক বাংলাদেশের অর্থনীতি এখনও কৃষি নির্ভরশীল। আমাদের কৃষি, আপনি যদি ডলার সংকট হয় আপনি প্রথম সংকটই পাবেন যে আমাদের সারের সংকট হচ্ছে। যখনই আপনি দেখবেন যে আমাদের সারের সংকট হয়, কারণ আমরা সার ইম্পোর্ট না করতে পারলেই আমাদের প্রোডাকশানে একটা ব্যাঘাত ঘটবে। এছাড়া সার না শুধু ফলন বা ফসল বা খামার, এগুলোর সাথে জড়িত রয়েছে আমাদের অনেক বড় ভলিউমের ইম্পোর্ট, যেগুলো মেশিন টুলস অথবা ট্রাক্টর কিংবা মানে ফিশ ফিড অথবা অ্যানিমেল ফিড যে আমরা ফার্মিংয়ের মধ্যে যেগুলো ব্যবহার করি, এইসব জিনিসগুলো অনেক আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। সুতরাং আপনি যখনই আঘাত করবেন ফার্মিংয়ে কৃষিতে, তখনই কিন্তু আমাদের দেশের সামগ্রিক অর্থনীতিতে কিন্তু আঘাত আসবে। স্যার আপনি যেহেতু এখন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, ঠিক এই মুহূর্তে আমরা তো অতীতের কথা বললাম, এখন তো ডক্টর ইউনূস ক্ষমতার একদম কেন্দ্রবিন্দুতে আছে, আপনি সেই ব্যাংকের চেয়ারম্যান যেটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এখন গ্রামীণ ব্যাংক কোন পর্যায়ে আছে, সচল কতটুকু আছে, কতটা ব্রাঞ্চ আছে, কিংবা আপনি দায়িত্ব নেওয়ার পরে যেহেতু ডক্টর ইউনূসও একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন, ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে যে সুযোগ সুবিধা আরও বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, প্রথমে আমি বলি যে আমি মাত্র সদ্য জয়েন করেছি। আমার পক্ষে আমার মানে প্রথম বোর্ড মিটিংটাই আমার করা মানে সম্ভব হয়েছে এবং সেই বোর্ডের কথাই যদি বলি, আমার যদি প্রথম অভিজ্ঞতা যে গ্রামীণ ব্যাংকে আসার পরে, গ্রামীণ ব্যাংকে আসলে বিগত সরকার কিন্তু গ্রামীণ ব্যাংককে অনেকভাবে মানে চাপ না শুধু, গ্রামীণ ব্যাংকের ভবনের মধ্যে কিন্তু সরকারের লোকদের উপস্থিতি ছিল। সেই লোকগুলো দৈনন্দিন কাজে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে এবং তারা অনেকেই কিন্তু গ্রামীণ ব্যাংকের নিয়ম বহির্ভূতভাবে অনেক বড় ধরনের বেতন নিয়ে গেছে। তারা কেউ 4.5 লাখ টাকা বেতন নিয়েছে। সেখানে আইনি একটা সংস্থা, সেগুলো কি এখন বন্ধ হয়েছে? সেগুলো সবই বন্ধ হয়েছে। আমি সেগুলো বন্ধ হয়েছে না, ওই সমস্ত লোকজন তারা পালিয়েছেন, তারা নেই। কিন্তু যেটা আমি দেখলাম যে তারা চেষ্টা করেছে যে ইভেন ল ফার্ম দিয়ে তারা পার মান্থ বেশ কিছু টাকা নিতে, তারা আরও চেষ্টা করেছে যে নিত্যদিনের যে সমস্ত খরচাতে দিয়ে এগুলোকে বাড়ানোর জন্য চেষ্টা করেছে। তবে সবচেয়ে সুখবর হলো এটা যে তারা যে বড় ধরনের প্ল্যান করেছিল, যেটার বেশ কয়টা এজেন্ডা তারা গত মিটিংয়ে পাশ করতে চেষ্টা করেছিল, কিন্তু সেই মিটিংটা তারা সফলভাবে সফল করতে পারেনি। সেই এজেন্ডাগুলো আমি কিন্তু
এই বোর্ডে পেয়েছি এবং যেগুলো আমাদেরকে মানে নাকচ করতে হয়েছে, বাতিল করতে হয়েছে, সেটা একটা আমি বলবো যে গরিবের অর্থ সেখানে অনেক বেশি গিয়েছে। সেখানে গ্রামীণ ব্যাংকের প্রচার প্রসারণের জন্য 25-30 কোটি টাকা, যেখানে গ্রামীণ ব্যাংকের অন্যান্য জায়গায় খরচের জন্য বিভিন্ন রকম এজেন্ডা নিয়ে আসা হয়েছিল, এগুলো আসলে মোটা অঙ্কের টাকা বের করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা স্যার, হয়েছিল, আমরা- কিন্তু সেটা সফল হয়নি খুব একটা। আচ্ছা স্যার, আমরা এখন যেহেতু আপনাকে পেয়েছি, আমরা এখন একটু শিক্ষা প্রসঙ্গ নিয়ে আসতে চাই। দীর্ঘ একটা সংগ্রাম, তারপর 5 আগস্টের যে পট পরিবর্তন, তারপরে শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা শূন্যতা তৈরি হয়েছিল। এখন কিন্তু পাবলিক এবং প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো আবার সচল হয়েছে, ক্লাস কার্যক্রম চলছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতি সেটি বন্ধ করা হয়েছে। এছাড়া আমি যদি বলি আপনার যে বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু একজন ছাত্র নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে। আমাদের যিনি নিহত হয়েছেন উনি ছাত্র না, উনি আমাদের স্টাফ, উনি মারা গিয়েছেন। আচ্ছা, যারা আহত হয়েছেন, যারা আহত হয়েছে আমাদের প্রায় 3 শতাধিক ছাত্র আহত হয়েছে এবং আমাদের এখনও ছাত্র হসপিটালাইজ আছে। এবং আমাদের যেটা সবচেয়ে দুঃখজনক বিষয় সেটা হয়েছে নর্থ সাউথে, সেটা হতো না। আপনারা জানেন যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু এই বাড্ডা রোডেই কিন্তু তারা ব্র্যাক ইউনিভার্সিটি পর্যন্ত সব জায়গায় আমরা সেই জায়গাটিতেই ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেই জায়গাটি নিয়ে কথা বলতে, শুধু যে নর্থ সাউথ কিংবা আমরা দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো প্রথম যখন আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছড়িয়ে যায়, আর ঢাকা বিশ্ববিদ্যালয় যখন একদম কঠোর অবস্থান নেয় সরকার, তখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এবং আমরা যে এখন বলছি ছাত্র জনতার অভ্যুত্থান, সেখানে কিন্তু মোটামুটি পুরোটাই কিন্তু ছাত্ররাই প্রথম এককভাবে এগিয়ে নিয়েছে, তারপর আস্তে আস্তে জনতা কিন্তু সেখানে যুক্ত হয়েছে। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে স্যার, তাদের ক্ষেত্রে তো একটা পারসেপশন থাকে যে তারা হয়তো বা ধনী পরিবার, তাদের কোনো অভাব নেই, তারা কেন এই আন্দোলনে আসলো, কিংবা অকাতরে জীবন দিল কেন স্যার? আচ্ছা, এটা আপনি আসলে আপনার মূল পয়েন্টটা হচ্ছে আসলে রেভুলেশনের পয়েন্ট। রেভুলেশন যখন কোনো জায়গায় হয় সেখানে কিন্তু তরুণরাই সবচেয়ে আগে এগিয়ে আসে। এটা পৃথিবীর ইতিহাসেই আছে, তরুণ মানে ছাত্র, বিশেষ করে বাংলাদেশে তো বিরাট একটা তরুণ প্রজন্ম আছে, তারাই কিন্তু মুখ্য ভূমিকাটা নিয়েছে। কিন্তু এটা সুদীর্ঘ দিনের পঞ্জীবিত ক্ষোভ, এই ক্ষোভের সাথে কিন্তু বাংলাদেশের আপামর জনতা সবার কিন্তু একটা মনের কষ্ট এবং অশান্তি এবং সাপ্রেশন আমাদের নেশনকে যেভাবে ডিপ্রাইভ করেছিল, সেই পঞ্জীবিত ক্ষোভগুলো একত্র হয়ে আমাদের এই ছাত্রদের দ্বারা, ছাত্রদের নেতৃত্বে যেই কোটা বিরোধী আন্দোলনটা যেভাবে কনভার্স করেছে, এখানে কিন্তু সকল জনতার, ছাত্র ছাত্রী, তাদের পরিবার, তাদের মা বাবা এবং প্রাইভেট পাবলিক সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ইনভলভ হয়েছে। আমি বলবো যে গোটা জাতি কিন্তু একটা সময় এসে একসাথে নেমে গিয়েছে যে তারা আর এই ধরনের একটা স্বৈরশাসন দেখতে চায় না, যেখানে এত নিপীড়ন, যেখানে এত অন্যায়, যেখানে এত অবিচার, যেখানে এত শোষণ, যেখানে এত ধরনের কষ্ট, যেখানে আয়নাঘর, যেখানে ব্যাংক লুটতরার, যেখানে বাংলাদেশের অর্থনীতি একদিকে চাঙ্গা হচ্ছে, অন্যদিকে লুটেরা সেই সমস্ত টাকা নিয়ে যাচ্ছে। আমাদের অর্থনৈতিক সিস্টেমও তো সমস্যা ছিল। আমরা বিশ্বাস করি তাদেরকে সমাজে, যেই সমাজে যাদের যত বেশি টাকা আছে তাদেরকে আমরা বেশি বিশ্বাস করার চেষ্টা করি, কিন্তু তারাই আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। কিন্তু আপনি দেখেন গ্রামীণ ব্যাংকের কথা যদি আপনি বলেন, আমরা কিন্তু সমস্ত টাকা কিন্তু গরিবদেরকে দিয়ে থাকি, মহিলাদেরকে দিয়ে থাকি, প্রান্তিক পর্যায়ে দিয়ে থাকি। আমাদের প্রায় 2500, 2568টি ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশে, 40টা আঞ্চলিক এবং 40টা জোনাল অফিস আছে। এই অফিসগুলো কিন্তু খুব অল্প মানুষ দিয়ে চলে, কিন্তু এরা কিন্তু প্রান্তিক পর্যায়ে সকল মানুষের কাছে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়ে তাদের অল্প পুঁজি থেকে তাদের নিজেদেরকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেয়। এবং তারাও কিন্তু ব্যাংকে যে ডিপোজিটটা রাখে, যেই ব্যবসা থেকে তারা নিজেরা মুনাফা করে, সেই টাকা তারা কিন্তু গ্রামীণ ব্যাংকে রাখে, যেখানে তাদের ডিপোজিটের সংখ্যা এত বড় যে একটা ব্যাংকের যারা নিজেরা সদস্য, তাদের সদস্যের জমানো টাকা যদি পরিমাণ আপনি দেখেন, তা আপনি অবাক হবেন যে এরাই কিন্তু একসময় লোন নিয়ে বড় হয়েছে, এখনও নিচ্ছে, কিন্তু এরা নিজেরা জমাচ্ছে। একদিকে তাদের মেয়েদের বিবাহর জন্য জমাচ্ছে, তার বাচ্চাদের শিক্ষার জন্য জমাচ্ছে, বিপদকালীন ফান্ডে তারা জমাচ্ছে তাদের। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। নিজেদের এক ধরনের পেনশন বা অন্য ধরনের ডিপিএস করার সুযোগ আসতেছে, এটা কিন্তু আমরা কেউ দেখি না। আপনি একটু আগেই কিন্তু প্রথমেই বলতেছিলেন যে ইম্প্যাক্টের পার্টটা কি। ইম্প্যাক্টের পার্ট হচ্ছে এই নিচের লেভেলের মানুষের তাদের নিজেদের অর্থনৈতিক ক্ষমতা, যে মানে নারীর ক্ষমতায়ন, মানে
একদম গরিবদের ক্ষমতায়ন, এটা কিন্তু গ্রামীণ ব্যাংক বাংলাদেশে না শুধু পৃথিবীর অসংখ্য দেশে, প্রায় 100-র উপরে দেশে এই গ্রামীণ ব্যাংকের মডেলে মাইক্রো ক্রেডিট লোন দেওয়া এবং সেই কার্যক্রম চালানো, সেটার যে মডেল প্রফেসর ইউনূস করেছেন, উদ্ভাবনা করেছেন, সেটা কিন্তু আজকে সারা সেটি তো পৃথিবীর বিশ্বব্যাপী স্বীকৃত, নোবেল আপনি শান্তি জানেন যে সেটা পুরস্কার পেয়েছেন স্বীকৃত, তিনি। আমরা নোবেল পুরস্কার পেয়েছি, এই ব্যাংকটাও কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে। তো আমার খুব ভালো লাগে এটা ভাবতে যে আমি সেই ব্যাংকের চেয়ারম্যান, যেখানে আমরা এখন পলিসি গাইডেন্স এবং এগুলো নিয়ে আপনি একটু আগে জিজ্ঞেস করছেন যে আমরা কি করতে চাই, সেগুলো আমরা চিন্তা করছি। দু নম্বর হলো যে আমাদের ব্যাংকের যে এই ব্যাংকটার যে মূল জায়গাটাতে যেটা হাত দিতে চেষ্টা করেছিল, যেটা তারা সফল হয় নাই, সেটা হচ্ছে যে এটার যে ফাউন্ডার, সেই ফাউন্ডারের নাম মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটার যে দর্শন, সেই দর্শনের জায়গায় অন্যান্য জিনিস ঢুকিয়ে সেটার ফিলসফিকে চেঞ্জ করার চেষ্টা করা হয়েছে, নানানভাবে হয়রানি করার চেষ্টা করা হয়েছে। স্যার, আমরা যদি একটু বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে আসি, আপনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে 2010 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি কোন একটা প্রোগ্রামে অতিথি করে এনেছিলেন। এরপর আপনি দেশে বিদেশে অনেক প্রোগ্রামে তার সাথে অংশগ্রহণ করেছেন। তো এই কারণে এর মাঝে আপনি একটা সময় প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে আপনি ভাইস চ্যান্সেলর হিসেবে আপনি যোগদান করেছিলেন, আবার আপনি নর্থ সাউথে ফিরে এসেছেন। এটি কেন? আপনি কি সেখানে কোনো চাপে ছিলেন? চাপ না, আমি এক ধরনের বৈষম্যই আপনি বলতে পারেন। আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আমি সুদীর্ঘদিন কাজ করি এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদটা মানে বিজনেস স্কুলটা কিন্তু অনেকটা আমার হাতে লম্বা সময়। স্যার, আপনার হাত ধরে তো দেশে অনেক অর্থনীতিতে অনেক ছাত্ররা বিভিন্ন জায়গায় ভূমিকা রাখছে। তো 2014-তে ওরকম একটা হয়েছে, যখন আমি এই বিশ্ববিদ্যালয়ের উপরের দিকে মানে আমি 2বার ডিন ছিলাম, আমি বিবিএ ডাইরেক্টর ছিলাম সবচেয়ে লম্বা সময়, আমি এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলাম, আমি সিন্ডিকেট মেম্বার ছিলাম, আমার প্রশাসনিক সকল দায়িত্বই আমার নেওয়া মানে হয়েছিল। কিন্তু আমি সেখানে এক ধরনের বৈষম্যের কারণে আমি চলে আসি এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কিন্তু ফিল করেছে যে তাদের শিক্ষা কার্যক্রম, তাদের গ্রোথ এবং তাদের এক্সপানশনের জন্য যে কাজ আমি করেছি সেটা বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা কি বোর্ড অফ ডিরেক্টরস যারা আছেন তারা আসলে কতটুকু সহযোগিতা করছে? বর্তমানে যারা আছেন, আপনি জানেন কিনা, আমাকে যখন 2020 সালে নিয়ে আসা হয় তখন আমাকে এক ধরনের কমিটমেন্টই রাখা হয় যে আমি পরবর্তীতে ভিসির জন্য ক্যান্ডিডেট হবে। কিন্তু আমাদের বোর্ডটাকেই কিন্তু সরকার ভেঙে দেয়। আমাদের বোর্ডটাকে ভেঙে দিয়ে এমন একটা কার্য করেছে যেখানে ভাইস চ্যান্সেলর নিজেই একজন বোর্ড মেম্বার হয়ে গিয়েছে, যেটা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অথবা মানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশনের অ্যাক্ট বা ট্রাস্টের অ্যাক্ট কোনো কিছুই কিন্তু নৈতিকতার জায়গা থেকেও সেটা বিচ্যুত হয়েছে এবং সেখানেই কিন্তু একই পরিবারের 4 জন মেম্বার চলে এসছে, যাদের একজন আসার কথা। মানে আমি শুধু এইটুকু বলবো যে গভর্নমেন্ট সেটার মধ্যে ইন্টারভেন করে বোর্ডটাকে ভেঙে দিয়েছে এবং বোর্ডটাকে ভেঙে দেওয়ার পরে যেটা হয়েছে যে এই কমিটমেন্ট আমার প্রতি ছিল আমি আর সেইটুক অর্জনও করতে পারিনি। আমি নিজেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমি ছিলাম, আমি যাইনি কখনো এবং আমি আমার মানে টিচিংয়ে আমি ব্যস্ত ছিলাম এবং সর্বোপরি এবারের এই ছাত্র আন্দোলনের ফলে যখন দেশে একটা পরিবর্তিত পরিস্থিতি এসছে এবং যখন আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে সকল গেট বন্ধ করে আমাদের ছাত্রদেরকে যখন পুলিশ বা অন্যরা আর্মিরা গুলি করছিল, তখন কিন্তু আমাদের ক্যাম্পাসের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, যেটাতে আমাদের দিনের পর দিন ছাত্ররা কিন্তু আহত হয়েছে এবং তাদেরকে চিকিৎসার জন্য ক্যাম্পাসের ভিতরে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তারা বঞ্চিত হয়েছে বলে ফিল করেছে। ছাত্রদের কথা প্রসঙ্গ আবার আসলো, আমি যদি জানতে চাই যে এই আন্দোলনটিতে আমরা যেটি বলছিলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু ব্যাপকভাবে ভূমিকা রেখেছে, কিন্তু পরবর্তীতে নেতৃত্বের জায়গাটায় ছাত্র আন্দোলনের সেখানে দেখা যাচ্ছে যে পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর ছাত্ররাই কিন্তু সামনের সারিতে। এখন স্যার, এই বিষয়টা কেন ঘটে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র রাজনীতি না থাকার কারণে, নাকি তাদের? না, এটা ছাত্র রাজনীতি না থাকার কারণে নয়। যেটা আমাদের এই ব্যাপারে কালকেই কিন্তু গত পরশুই আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল, যেখানে বৈষম্য বিরোধীদের মধ্যে এখন যারা মনে করে যে তারা লিড দিচ্ছে সেখান থেকেও নেতৃত্ব এসেছে 4 জন এবং সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং শিক্ষকরা ছিল। সেখানে সবসময় এই আর্গুমেন্টটা আসতেছে যে এবার কিন্তু যখন আপনি জানেন যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যখন হলগুলো খালি করে দেওয়া হয়েছে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল সরকারি বিশ্ববিদ্যালয় এক ধরনের শূন্য, সেই সময় কিন্তু আমি বলবো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু রাজপথে সবচেয়ে বেশি ছিল। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো
তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। সবচেয়ে বেশি ভিকটিম হয়েছে এবং মৃত্যুর সংখ্যা এবং অজ্ঞাতরে স্যার জীবন প্রাইভেট বিলিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। আপনি যদিও একটু আগে প্রাইভেটলি বলতেছিলেন যে আপনাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু একটা বিরাট পোর্শন না, ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু সরকারি চাকরিতে কোনো সময় তারা ইন্টেন্ডেড না, একদম যে কোটা নিয়ে তারা খুব অ্যাডভান্টেজ পাবে বা ওই ধরনের জিনিস নিয়ে তারা কিন্তু অত বেশি চিন্তিত না বা তারা ওইভাবে ওরিয়েন্টেডও না। কিন্তু তারা যখন দেখেছে যে কোটা বিরোধী আন্দোলনটা সামগ্রিকভাবে একটা বৈষম্যের জায়গা, তারা কিন্তু নীতিগতভাবে রাস্তায় নেমেছে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু এবার সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এখন আপনি বলেছেন যে কিভাবে তাদেরকে নেতৃত্বে আনা যায় বা আনা যেত, সেই প্রক্রিয়াটা আসলে আমি নিজে তেমন বলতে পারবো না যে কেন এটা হলো এবং তারা কেন লাইমলাইটে আসলো না। এর কারণ হচ্ছে যে বাংলাদেশকে আমাকে যখন কালকে প্রশ্ন করা হয়েছিল, আমি বলেছি যে দেখো, আমাদের দেশে তো একটা চায়নার মতো তিয়েনেনমেন স্কয়ার নেই, অথবা আরব রেভলিউশন হয়েছে ওই ধরনের বড় জায়গা নেই। ফলে আমাদের যে কোনো জাতীয় যে কোনো সংকটকালে আমাদের জায়গাটা চলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় বা চত্বরে। সেই জায়গাটার মধ্যে যখন আন্দোলনটা চলে যায়, আমরা সমস্ত ক্রেডিট কিন্তু ওই বিশ্ববিদ্যালয়কেই দেই বা দিতে হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই একটা বাংলাদেশের মানে প্রথম বা পুরনো বড় বিশ্ববিদ্যালয় হিসেবে সেটার ক্রেডিটও নেয় এবং দেশের সংকটাকলে তারা কিন্তু অনেক ভূমিকাও নিয়েছে। কিন্তু এবার বিশেষ করে কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রীরা কিন্তু কলেজ, স্কুল এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, ইভেন মাদ্রাসা থেকেও কিন্তু ছাত্ররা নেমেছে। তাহলে এটা আপামর একটা ছাত্র জনতার বিপ্লব এবং এটা আপামর জনতার সাথে ছাত্ররা একীভূত হয়ে কিন্তু সে আন্দোলনটা করেছে এবং যেটার ফলও তারা নিয়ে এসেছে। তাদের নেতৃত্বে তারা এক ধরনের পরিবর্তন ঘটাতে পেরেছে। কিন্তু এখন আপনি যেটা বলছেন যে তাদেরকে নেতৃত্বে আনা যায় না কেন, সেখানে বৈষম্য, এটা আমার মনে হয় যে যারা এই বিষয়গুলো নিয়ে সাথে সম্পৃক্ত তাদের চিন্তা করা উচিত যে আসলে leaders are not only restricted to the certain institutions, there are other places also. হ্যাঁ, অন্য জায়গায়ও কিন্তু এই ছাত্রনেতা বা ইয়েরা আছে। এখন আমি যেটা সামগ্রিকভাবে ছাত্রদের কাছে বলতে চাই যে যখন আমরা দেশের জন্য কাজ করি, কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করি যে আমি দেশকে সাহায্য করব, তখন সবাই আমাদের এটাও ভাবা উচিত যে আমাদের সবাই নেতৃত্বের জায়গায় আসতে হবে। সেটা কিন্তু একটা মানে পার্সোনালি যদি আমি বলি, একজন মানুষের ওইভাবে চিন্তা করা উচিত না যে আমি নিজে নেতা হলাম না কেন অথবা আমাকে বড় জায়গায় নেওয়া হলো না কেন। এটা হচ্ছে যে আপনি দেশের জন্য কাজ করেছেন, আমরা দেশের জন্য কাজ করেছি, আমরা অতীতেও কিন্তু করেছি। যখন 90s যখন স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, তখন কিন্তু বাংলাদেশের আপামর জনতা এবং ছাত্ররা নেমেছে। তো পরবর্তীতে কিন্তু সবাই নেতৃত্বে আসে নাই। এটাই হয় পৃথিবীতে, যখন কোনো গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, যখন কোনো বড় ধরনের পরিবর্তন হয়, সবার সুযোগ আসে না অনেক সময় যে একদম নিজেকে ওইভাবে মানে উপরে তুলে আনা। তবে একটা ভালো ব্যবস্থা থাকলে হতে পারতো, কিন্তু এটা এমন কোনো প্রক্রিয়াও নাই যে আপনি কাউকে আইডেন্টিফাই করবেন যে কে কোথায় কত বড় কন্ট্রিবিউশন করেছেন। আমি মনে করি যে কোনো একটা নৈতিক জায়গায় যদি একটা মানুষ বা একটা তরুণ একটা মানুষ যদি থাকে, সে যদি মনে করে যে আমি এটা আমার এথিক্যালি একটা জিনিস আমি মনে করেছি যে আমার এখন রাষ্ট্রের এই জায়গাটার জন্য আমাকে নামা উচিত, দেশকে বাঁচানোর জন্য আমাকে নামা উচিত, আমি নেমেছি, কিন্তু আমি কি পাবো বা কি পাবো না এটা বিবেচনা করা বৈষম্যের কথা বলছিলাম যে আপনি নিজেও নর্থ সাউথে আপনি সর্বশেষ কয়েক বছরে আপনি বৈষম্যের শিকার হয়েছেন, এখন আপনি দায়িত্বে আছেন। আপনার দায়িত্বকালে বৈষম্য নিয়ে যে বিষয়গুলো আসে সেগুলো থেকে অন্যরা কি আসলে নিজেকে ভালো রাখতে পারবে কিনা? আমি বলি, আমার সারা জীবনে আমি যেটা আমার লাইফ যদি মানে জার্নি দেখেন, আমি একাডেমিক অঙ্গনে বহুদিন থেকে আছি, আমার ছাত্ররা আমাকে জানে, আমি সবসময় ভালনারেবলদের নিয়ে কথা বলি, যারা দুঃখে আছে, কষ্টে আছে, যাদের ন্যায্য দাবি আছে, তাদের পক্ষে। আমি জানি আমাদের সমাজে সব কিছু একদম ইকুয়ালি করা যায় না, তবে একটা ইকুইটির জায়গায় আমি সবসময় কাজ করি। আমি সবসময় একটা ইনক্লুসিভ সিস্টেমকে মানে সবসময় আলিঙ্গন করি। আমি মনে করি যে সবার কথা শুনতে হবে। আমি মনে করি যে আইসোলেটেড থাকে তারও একটা ইম্পর্টেন্স আছে। আমি মনে করি যে কোনো একটা মানুষ প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।
মানুষ একটা কর্নার থেকে যদি একটা পয়েন্ট রেইজ করে যেটা ভাইটাল, তার পক্ষে কেউ না থাকলেও সেই পয়েন্টটা শোনা যেতে পারে। আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সে ধরনের একটা বিশ্ববিদ্যালয় কিন্তু আগে গড়েছিলাম, কিন্তু গত 10-15 বছর যাবৎ আমরা বলতে পারি যে সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যেও কিন্তু এক ধরনের রাজনৈতিক মানে আইডেন্টিটি নেওয়ার চেষ্টা করা হয়েছে, বোথ অ্যাডমিনিস্ট্রেশন এবং স্টুডেন্ট সাইডে সেটাকে ইনফ্লিক্ট করার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা সাধারণত কখনো আমরা বিলিভ করি যে প্রত্যেকটা মানুষের রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, প্রত্যেকটা মানুষের এক ধরনের ওরিয়েন্টেশন থাকতে পারে, যে কোনো বিলিফ বা যে কোনো ধর্মাবলম্বী হতে পারে, সবার প্রতি আমরা শ্রদ্ধা রাখি। কিন্তু আমরা অনেক সময় আমাদের ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ রাখার কারণে আমরা অনেক কিছু কিন্তু ক্যাম্পাসে ডিসকারেজ করি। স্যার, আমি ছোট্ট করে জানতে চাই যে ভবিষ্যতে আমরা শিক্ষার মান উন্নয়ন এবং ছাত্রদের আরও বেশি কর্মসংস্থান তৈরিতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? প্রথমত আমি বলবো যে দেখেন, এবারের রাজনীতি, এবারের আন্দোলনের কিন্তু মূল ফলটা কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা আসলে বৈষম্যের শিকার হয়েছে। তাদের বৈষম্যটা কী ছিল? তারা সুযোগ পাচ্ছিল না। তাদেরকে প্রকৃতপক্ষে একটা দেশের শিক্ষা অঙ্গন সবচেয়ে বেশি সাফারার হয়েছে। আপনি জানেন যে আমাদের দেশের শিক্ষা অঙ্গনের যতগুলো ইনস্টিটিউট আছে, একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, আরেকটা হচ্ছে শিক্ষার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য মন্ত্রণালয়, ইউজিসি, মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, অন্যান্য যতগুলো মানে প্রতিষ্ঠান রয়েছে, সব জায়গাতেই আমরা দেখেছি এক ধরনের প্রভাব, যেই প্রভাবের কারণে আমাদের কারিকুলাম ডিস্ট্রয় হয়েছে। আমাদের প্রকৃত অর্থে আমরা যে স্কিল বেস একটা এডুকেশন দেওয়ার চেষ্টা করব তরুণদের মধ্যে, যেই স্কিল একটা তরুণ গ্র্যাজুয়েটকে ভ্যালু অ্যাডেড করবে এবং সে হাইলি ভ্যালুড হবে, সে কিন্তু সেই জায়গা থেকে আমরা অনেক দূরে সরে এসেছিলাম। ফলে আমি সবসময় শিক্ষা অঙ্গনের সাথে সম্পৃক্ত একজন ব্যক্তি হিসেবে আমি বলি যে আমাদের শিক্ষা অঙ্গন সবচেয়ে বেশি ডিস্ট্রাকশন হয়েছে। এবং আমাদের অর্থনীতির কথা আমরা সবসময় বলি, কিন্তু আমি বলি শিক্ষা অঙ্গনটা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। এবং এই বঞ্চিত হওয়ার কারণেই কিন্তু ছাত্ররা এবং তরুণরা যখন দেখেছে যে তাদের ডিগ্রি বা সার্টিফিকেট নেওয়ার পরেও তারা কিন্তু বাজারে আর সেলেবল না, অথবা গ্লোবাল মার্কেটে তারা অ্যাকসেপ্টেবল না, তাদের শিক্ষার জায়গায় মানের কোয়ালিটি বা গুণগত মানের প্রশ্ন রয়ে গেছে, সেই জায়গাটা আমি মনে করি এখন আমার নতুন ভিসি হিসাবে আমি সবসময় করেছি যে ছাত্রদেরকে এমন শিক্ষা দিতে হবে যেটা এক ধরনের স্কিল বেস লার্নিং, ফলে তারা মুক্তভাবে চলতে পারবে এবং সেখানেই তাদের এন্টারপ্রেনিউরিয়াল দিকটার উপরে আমরা খুব বেশি এমফেসিস করি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আজকের আলোচনায় অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি এবং উচ্চশিক্ষা সহ ছাত্র আন্দোলন নিয়ে অনেক আলোচনা শুনেছি এবং আশা করছি যেই সংকটগুলো আছে এবং যেই সংকটগুলো আমাদের অর্থনীতিতে আছে, সেই সংকটগুলো অচিরেই, শিক্ষায় যে সংকটগুলো আছে সেগুলো অচিরেই সমাধান হবে। আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য মেট্রো সেম টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে ধন্যবাদ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।